বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ ঘোষণা করতে চান ট্রাম্প। রণতরী কিংবা ভাষণ দিয়ে দখল করা যাবে না জলপথ, হুঁশিয়ারি তেহরানের। রণতরী আব্রাহাম লিঙ্কনের দীর্ঘ যাত্রায় বিপাকে পড়তে পারে মার্কিন নৌবাহিনী, মত বিশ্লেষকদের। সংস্কারে লাগতে পারে লম্বা সময়, মনোবল হারিয়ে চাকরি ছাড়তে পারেন অনেক নাবিক। পশ্চিম তীরের কুশরায় ৩ ফিলিস্তিনি পরিবার প্রায় ১ সপ্তাহ ধরে অবরুদ্ধ। মানবাধিকার কর্মীদেরও ঢুকতে দেয়নি আইডিএফ। অচিরেই হরমুজ প্রণালীকে নিজেদের অংশ ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে দেয়া এক ভাষণে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেশটির হুঁশিয়ারি, হরমুজ ইরানের ছিল, আছে, ইরানেরই থাকবে। এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর বার্তা, টুইট করে বিমানবাহী রণতরী কিংবা ভাষণ দিয়ে হরমুজ প্রণালী দখল করা যাবে না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ, আর ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের জেরে স্থবির হয়ে পড়েছে এই জলপথ। হরমুজ ঘিরে উত্তেজনায় নতুন করে আগুনে ঘি ঢালল ওয়াশিংটন। ইরানকে যুদ্ধে হারানোর পরপরই হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ বলে ঘোষণা করা হবে। নিউ ইয়র্কের এক সমাবেশে এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, হরমুজ এখন তাদের নিয়ন্ত্রণে। এই জলপথ দিয়ে যে কোনো নৌযান চলাচল করতে লাগবে যুক্তরাষ্ট্রের অনুমতি। Pretty soon I'll be declaring the Hormuz Strait a territory of the United States. ইরানকে সম্পূর্ণ পরাজিত করার পর খুব শিগগিরই আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। এর মানে হলো আমরা সেখানে অবরোধ করে রেখেছি। আমরা না চাইলে কোনো জাহাজ এর ভেতর দিয়ে যেতে পারবে না। ট্রাম্পের বিতর্কিত বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদির দাবি, হরমুজ ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। টুইট করে যুদ্ধজাহাজ পাঠিয়ে কিংবা কোনো ভাষণ দিয়ে হরমুজ দখল করা যাবে না। যুদ্ধের আগে বিশ্বের 20% তেল পরিবহন হতো হরমুজ প্রণালী দিয়ে। বর্তমানে সেটি প্রায় শূন্যের কোটায়। এমন পরিস্থিতিতে জলপথটি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকি, হুঁশিয়ারির কারণে অস্থিতিশীল তেলের বাজার। ইরান যুদ্ধে অন্তত ৪৫টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, যা তাদের মোট রিপার ড্রোনের 25%। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিটি ড্রোনের মূল্য $3 থেকে $5 কোটি। আনুমানিক হিসেবে এই যুদ্ধে মোট $1.3 বিলিয়ন বেশি মূল্যের মার্কিন রিপার ড্রোন ধ্বংস হয়েছে। যুদ্ধের প্রথম দিকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দাবি করেছিলেন। এরপরও কিভাবে শক্ত প্রতিরোধ গড়ে তোলে ইরান, সেটি তুলে ধরা হয়েছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে। বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের দীর্ঘ অভিযাত্রা প্রভাব ফেলতে পারে সমগ্র মার্কিন নৌবাহিনীর প্রস্তুতিতে। পুনরায় মোতায়েনের আগে রক্ষণাবেক্ষণের ব্যয় হতে পারে লম্বা সময়। হঠাৎ কোনো সংঘাতময় পরিস্থিতিতে পড়লেও তৎক্ষণাৎ ব্যবহার উপযোগী নাও হতে পারে এই রণতরী। এছাড়া দীর্ঘ অভিযানের ধকলে অনেক নাবিকে মনোবল হারিয়ে ফেলতে পারেন, এমনকি হয়তো নৌবাহিনীতেই থাকতে চাইবেন না অনেকে। রয়টার্সকে দেয়া এক সামরিক বিশ্লেষকের সাক্ষাৎকারে এমন সতর্ক বার্তা উঠে এসেছে। প্রায় 9 মাস ধরে সাগরে মোতায়েন মার্কিন অত্যাধুনিক বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 2 মাস বেশি। এর মধ্যে গেল 6 মাসে মাত্র 2 বার সুযোগ হয়েছে ভূমির সংস্পর্শে আসার। সমুদ্রযাত্রায় একটি রণতরীর এতটা দীর্ঘ সময় মোতায়েন থাকা নৌবাহিনীর সামগ্রিক প্রস্তুতির উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। যুদ্ধকালীন পরিস্থিতিতে নাবিকদের আরও ঝুঁকিতে পড়ার শঙ্কাও তৈরি হয়, যা উঠে এসেছে বিশ্লেষকের বর্ণনায়। এটা খুবই একঘেয়ে এবং তা নাবিকদের উপর ব্যাপক প্রভাব ফেলে। তাদের অভিযান তুলনামূলকভাবে বেশি চাপের, কারণ তাদের দীর্ঘ সময় ফ্লাইট অপারেট করা লাগে। অনেক ক্ষেত্রেই এই একঘেয়েমির মাঝেই দ্রুত পদক্ষেপের সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন পড়ে, যা আরও চাপ তৈরি করে। তবে মূল সমস্যা তৈরি হবে যখন দীর্ঘ সামুদ্রিক অভিযাত্রা শেষে আব্রাহাম লিঙ্কন তার বেইজ স্টেশনে ফেরত আসবে। পুনরায় কোনো সংঘাত বা যুদ্ধকালীন পরিস্থিতিতে এটিকে মোতায়েন করতে হলে দিতে হতে পারে দীর্ঘ সময়ের মাশুল। কেননা যত বেশি দিন একটি রণতরী মিশনে থাকবে, ঠিক সেই অনুপাতে এটি রক্ষণাবেক্ষণের সময় বৃদ্ধি পাবে। এই বিমানবাহী রণতরীগুলো যখন ফিরে আসবে, তখন তাদের রক্ষণাবেক্ষণের জন্য একটি বড় সময় দিতে হবে, কারণ এগুলো দীর্ঘ সময়ের মোতায়েন ছিল। নাবিকেরাও ক্লান্ত ও পরিশ্রান্ত থাকবে, খুব সম্ভবত নৌবাহিনীতে পুনরায় থাকার ইচ্ছা প্রকাশ করবে না। সুতরাং মার্কিন নৌবাহিনী এখন একটি প্রস্তুতিগত চ্যালেঞ্জের মুখোমুখি।
ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বর্তমান সংকটের কিছু কারণও উঠে এসেছে বিশ্লেষকের ব্যাখ্যায়, যাতে নাবিকদের মনোবল হারানোর বিষয়টিও তুলে ধরা হয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যতম সমস্যা এই মুহূর্তে পারস্য উপসাগরের কোনো বন্দরে প্রবেশ করা যাচ্ছে না, তাই সবকিছু অন্য পথে নিতে হচ্ছে, কিছু ক্ষেত্রে হর্ন অফ আফ্রিকা হয়ে। ফলে রণতরীর রসদ এবং খাবারের মতো অতি প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা খুব কঠিন, বিশেষ করে তাজা খাবার, ফলমূল ও শাকসবজি। এই পরিস্থিতিতে জাহাজে পৌঁছানো সম্ভব হচ্ছে না। 2025-এর 21শে নভেম্বর থেকে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এর চেয়েও বেশি 326 দিন সাগরে মোতায়েন ছিল ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। কিন্তু 11 মাসের ওই অভিযাত্রায় বেশ কয়েকবারই ভূমির সংস্পর্শ পেয়েছিল নাবিকেরা। ভাসমান পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের শক্তিশালী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যেটি মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ। অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এই রণতরীতে মোতায়েন করা হয়েছে F-35 সুপার হর্নেটের মতো যুদ্ধ বিমান আর হেলিকপ্টার। বিমানবাহী রণতরীটি ছাড়াও পুরো বহরে রয়েছে আরও অন্তত 3টি ডেস্ট্রয়ার, যেখান থেকে টমাহকের মতো ভয়ঙ্কর ক্রুজ মিসাইল নিক্ষেপ করা সম্ভব। 3টি ফুটবল মাঠের সমান মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আধুনিক যুদ্ধ প্রযুক্তি, যুদ্ধ বিমান আর ক্ষেপণাস্ত্রে সজ্জিত এই রণতরী সমুদ্রে ভাসমান এক বিশাল সামরিক ঘাঁটি। এই রণতরী পরিচালনা করে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, অর্থাৎ শুধু বিমানবাহী যুদ্ধজাহাজ নয়, এর সঙ্গে থাকে ডেস্ট্রয়ার, ক্রুজার সহ একাধিক যুদ্ধজাহাজ, যা ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজকে ঘিরে তৈরি করে শক্তিশালী প্রতিরক্ষা বলয়। এই স্ট্রাইক গ্রুপের ডেস্ট্রয়ারগুলোতে রয়েছে উন্নত কমব্যাট সিস্টেম ও দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল। প্রায় 1500 কিলোমিটার বা তারও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র। তবে আব্রাহাম লিঙ্কনের সবচেয়ে বড় শক্তি এর বিশাল এয়ার উইং। এর মধ্যে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান F-35, মাল্টিরোল স্ট্রাইক F-18 ফাইটার জেট ও EA-18 মডেলের নজরদারি বিমান। এছাড়া আলোচিত শিহক ও অস্প্রে হেলিকপ্টারেরও দেখা মিলবে এই ক্যারিয়ারটিতে। আত্মরক্ষায় রয়েছে অত্যাধুনিক সি স্প্যারো, র্যাম এবং ফ্যালানক্স CIWS, যেগুলো শত্রুর বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলায় ব্যবহৃত হয়। একসঙ্গে প্রায় 90টির মতো যুদ্ধবিমান ও হেলিকপ্টার পরিচালনা করতে পারে এই ক্যারিয়ার। শক্তিশালী ক্যাটাপুল্ট সিস্টেমের সাহায্যে কয়েক সেকেন্ডের ব্যবধানে যুদ্ধবিমানকে ডেক থেকে আকাশে পাঠানো যায়। শুধু আকাশযান পরিচালনায় নয়, বছরের পর বছর সমুদ্রে অবস্থানের জন্য রণতরীটিতে রয়েছে বিশাল লজিস্টিক ব্যবস্থা। প্রায় 5000 নৌসেনা ও কর্মীর জন্য রয়েছে আবাসন, হাসপাতাল, শপিং মল, খাবার ও পানি সরবরাহ সহ প্রয়োজনীয় সব সুবিধা। ওমান উপকূলে একটি রুশ তেলবাহী জাহাজ থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পরিবেশ বিপর্যয়ের শঙ্কা করা হচ্ছে। ওমান জানিয়েছে দেশটির হাল্লানিয়া দ্বীপপুঞ্জের কাছে এই ঘটনা ঘটেছে। ক্যারোলিন বেজিঙ্গি নামের জাহাজটিতে প্রায় 10 লাখ ব্যারেল তেল ছিল, যা এশিয়ায় নেওয়া হচ্ছিল। গত 8 জুন ইয়েমেন উপকূলে বিস্ফোরণ হয় নৌযানটিতে। এরপরে 30 জুন আল কিবলিয়া দ্বীপের কাছে আটকে পড়ে এটি। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি, তবে প্রাথমিকভাবে ধারণা এই ঘটনার সাথে ইরান যুদ্ধের সম্পর্ক নেই। ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন আল মাখা বন্দরে জোরালো হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ছোড়া হয়েছে কমপক্ষে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতে কমপক্ষে 4 বেসামরিকের প্রাণ গেছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকার এ তথ্য নিশ্চিত করেছে। হামলার সময়কার একটি ফুটেজ প্রকাশ করেছে কর্তৃপক্ষ, যাতে বন্দরের বেশ কিছু অবকাঠামোকে আগুনে পুড়তে দেখা যায়। ক্ষতিগ্রস্ত মাছ ধরার কয়েকটি নৌকাও। এদিকে সৌদি আরবের নজরানে আরাম করে একটি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন ছুড়েছে হুতি বিদ্রোহীরা বলে দাবি করেছে সংবাদ সংস্থা সাবা। বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষ কিছুই জানায়নি। অমানবিক আচরণের চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করেছে ইসরায়েলি দখলদাররা। পশ্চিম তীরের খুশরা শহরের প্রায় 1 সপ্তাহ ধরে 3 ফিলিস্তিনি পরিবারকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে অবৈধ বসতি স্থাপনকারীরা। পানি ও বিদ্যুৎ সংযোগ না থাকায় চরম মানবেতর জীবন কাটাচ্ছেন অন্তত 15 ফিলিস্তিনি। সবশেষে ইসরায়েল ও বিভিন্ন দেশে প্রায় 100 মানবাধিকার কর্মী খাবার নিয়ে ওই পরিবারগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করলে তাদেরকেও আটকে দিয়েছে আইডিএফ। এ ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ইসরায়েলি দখলদারদের নৃশংসতায় পশ্চিম তীরের কুশরা শহরে টানা 1 সপ্তাহ ধরে অবরুদ্ধ 3 ফিলিস্তিনি পরিবার। তাদের কাছে খাবার পানি পৌঁছানোর চেষ্টা মানবাধিকার কর্মীদের।
প্রায় 100 মানবাধিকার কর্মীর এই বহরও অবশ্য শেষ পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হয়েছে চরম মানবেতর জীবনযাপন করা ওই 15 ফিলিস্তিনির কাছে। তাদের আটকে দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বাধ্য হয়ে বাড়ির বাইরেই খাবার রেখে এসেছেন তারা। আমরা গেট পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম। সেখানে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা বাধা দেন। এটি নিষিদ্ধ সামরিক এলাকা বলে দাবি করেন। যদি এমন কিছু হয়ে থাকে তবে বসতি স্থাপনকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়ার কথা, কিন্তু আমরা তাদের এলাকাটিতে ঘুরে বেড়াতে দেখেছি। বসতি স্থাপনকারীরা সামরিক বিধিনিষেধ অমান্য করলেও তাদের বাধা দেওয়া হয় না, কিন্তু যখনই কোনো অধিকার কর্মী বা সাধারণ ফিলিস্তিনি রাস্তায় নামেন এবং এসব এলাকায় প্রবেশ করেন তখনই তাদের সেখান থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। অমানবিক এই ঘটনার সূত্রপাত গত রোববার। দখলের উদ্দেশ্যে 3 ফিলিস্তিনি পরিবারকে অবরুদ্ধ করতে বাড়ির আশপাশের সড়ক পাথর দিয়ে বন্ধ করে দেয় ইসরায়েলিরা। বন্ধ করে দেয়া হয় পানি ও বিদ্যুৎ সংযোগ। পরে ইসরায়েলি সেনারা সেখানে পৌঁছে ফিলিস্তিনি পরিবারগুলোকে সাময়িকভাবে বাড়ি ছাড়ার নির্দেশ দেন। বেদখল হওয়ার ভয়ে রাজি হয়নি বাসিন্দারা। এখন এক বাড়িতে আশ্রয় নিয়েছেন 3 পরিবার। অবৈধ দখলদারিত্বের লক্ষ্যে পশ্চিম তীরের অন্যান্য স্থানেও বেড়েছে ইসরায়েলি বর্বরতা। এসব ঘটনায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। এমনকি সমালোচনা করছে তেল আবিবের মিত্ররাও। যদিও এখনও নীরব ইসরায়েলের সরকার। রয়টার্সের তথ্য, প্রকাশ্যে সেটেলারদের সহিংসতায় নিন্দা জানাতে নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। শক্তিশালী 7.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। এ পর্যন্ত 38 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় ভোর 5টার দিকে সর্বদক্ষিণের প্রদেশ ইস্ট নুসা টেনকারায় এটি আঘাত হানে। ফ্লোরেস দ্বীপ সহ নেগেকা ও বিমা অঞ্চলে জোরালো কম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল এন্ডে শহর, ভূপৃষ্ঠের 15 কিলোমিটার গভীরে। 6.1 মাত্রা সহ পরপর 3টি আফটার শক অনুভূত হয়। বেশ কয়েক জায়গায় বাড়িঘর, অবকাঠামোর ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত 5 জনের প্রাণহানির খবর মিলেছে। ভূমিকম্পের জেরে ইস্ট ও ওয়েস্ট নুসা টেনগারা সহ সাউথ সুলাভেসি প্রদেশে সাময়িকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলীয় অঞ্চলগুলো থেকে নিরাপদ স্থানে সরানো হয়েছে বাসিন্দাদের। প্রশান্ত মহাসাগরের উচ্চ ভূমিকম্প প্রবণ অঞ্চল প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থান ইন্দোনেশিয়ার। ছেলের বিয়ের আর মাত্র 2 দিন বাকি, অথচ বিয়ের পোশাক নয়, ছেলের ছবি হাতে নিয়ে ভূমিকম্পে বিধ্বস্ত এক ভবনের ধ্বংসস্তূপে সন্তানকে খুঁজে চলেছেন এক বাবা। এই দৃশ্য কলম্বিয়ার। জরুরি বিভাগের কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন হার্নান গিরালদো। এখনও আশা ছেলে বেঁচে ফিরবে, একবার জড়িয়ে ধরবেন জীবিত সন্তানকে। পরিবার জুড়ে ছিল বিয়ের আনন্দের আমেজ। অধীর আগ্রহে চলছিল দিন গণনা, কিন্তু সোমবারের ভয়াবহ ভূমিকম্পে মুহূর্তে বদলে দেয় সেই গল্প। 24 বছরের হুয়ান ফিলিপিকে ঘিরে পরিবারের এত আয়োজন। 6 দিন ধরে নিখোঁজ সে। বোগোতা থেকে কাজের জন্য পেরিয়ায় গিয়েছিলেন হুয়ান। উঠেছিলেন হোটেল ডিবেনির একটি কক্ষে। 7.4 মাত্রার ভূমিকম্পে ধসে পড়ে ভবনটি। ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্থাপনার সামনে দিনরাত অপেক্ষা করছেন তার বাবা হার্নান গিরালদো। হাতে ছেলের ছবি, একটাই আশা, বেঁচে আছে তার ছেলে। উদ্ধারকারীদের সাথে কাঁধ মিলিয়ে চেষ্টা করছেন ছেলেকে জীবিত খুঁজে বের করার। আমি শুধু আমার ছেলেকে জীবিত অবস্থায় একবার জড়িয়ে ধরতে চাই। সোমবার রাত থেকেই এখানে আছি। তখন থেকেই তাকে খুঁজছি, যতটা পারছি উদ্ধার কাজেও সাহায্য করছি। সময় যত গড়াচ্ছে বাড়ছে উদ্বেগ। তবুও হাল ছাড়তে নারাজ হার্নান। শুধু বাবা নন, ওয়ানের ফেরার অপেক্ষায় তার বাগদত্তা নাতালিয়া পাতিনো ও 2 বছরের সন্তানও। উদ্ধারকারীরাও যথাযথ চেষ্টা করছে নিখোঁজ হওয়া জোয়ানকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে। থার্মাল ক্যামেরা দিয়ে চলছে তল্লাশি। প্রতিটি শব্দ, প্রতিটি সংকেত খুঁজে দেখা হচ্ছে খুব সতর্কভাবে। উদ্ধারকারীরাও ধারণা করছেন ধ্বংসস্তূপের নিচে এখনও জীবিত রয়েছে মানুষ। সম্ভবত ধ্বংসস্তূপের নিচে 4 জন মানুষ জীবিত আছে। আমরা তাদের খুঁজে বের করার সব চেষ্টাই করছি। অতীতেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার বেশ কয়েকদিন পরেও জীবিত উদ্ধারের ঘটনা হয়েছে। তাই হুয়ানকে জীবিত উদ্ধারের আশা ছাড়ছেন না উদ্ধারকারীরাও।
এই শক্তিশালী ভূমিকম্পের শঙ্কায় পূর্ব প্রস্তুতি নিচ্ছে পেরু। দুর্যোগ মোকাবেলার আয়োজন করেছে জাতীয় মহড়া। শুক্রবার দেশটির 18টি অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হয় এই অনুশীলনের সময় রাজধানী লিমায় 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কাল্পনিক পরিস্থিতি তৈরি করা হয়। সম্ভাব্য ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় বিশেষ উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস কর্মী এবং জরুরি বিভাগের সদস্যরা অংশ নেন। ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার, অগ্নি নির্বাপন সহ দুর্যোগ মোকাবেলার বিভিন্ন কার্যক্রম অনুশীলন করা হয় ওই মহড়াটিতে। দীর্ঘদিন বড় ভূমিকম্প না হয় পেরুতে 8.8 মাত্রার ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এর আগে প্রতিবেশী দেশ কলম্বিয়া ও ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। 15 বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা বাতিল করেছেন ফ্রান্সের আদালত। এই সংক্রান্ত একটি বিল আটকে দিয়েছেন দেশটির শীর্ষ আদালত। মত প্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়ার কারণ দেখিয়ে আদালতের এই সিদ্ধান্ত। আগামী 1 সেপ্টেম্বর থেকে আইনটি কার্যকরের কথা ছিল। এতে 15 বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন অ্যাকাউন্ট না খুলতে পারার বিধান রাখা হয়েছিল। এছাড়াও আগে থেকে থাকা অ্যাকাউন্টগুলো 4 মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার নির্দেশনাও ছিল। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে 16 বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটকের মতো মাধ্যমগুলো নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া। একই পদক্ষেপ নেয় আরও কয়েকটি দেশ। ভারতের পশ্চিমবঙ্গে উত্তেজিত জনতার ক্ষোভের শিকার হলেন তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক নির্মল ঘোষ। ডিম, কাঁদা, জুতো ছেড়ে মারা হয় তাকে লক্ষ্য করে। শুক্রবার পশ্চিমবঙ্গের খাড়দা পুলিশ স্টেশনের কাছে এই ঘটনা। প্রিজন ভ্যানে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল সাবেক টিএমসি নেতাকে। সে সময় তাকে একদল মানুষ ঘিরে ধরে আর অনবরত কিল ঘুষি লাথি মারতে থাকে সাবেক এমএলএকে। আক্রমণ থেকে বাঁচাতে তাকে হেলমেট পরিয়ে দেন পুলিশ। 2024 সালে কলকাতা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণের শিকার হয়েছিলেন এক শিক্ষানবিশ নারী চিকিৎসক। তার ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদে মিছিলে উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ এবং অভিযোগ ওঠে সে সময় প্রভাব খাটিয়ে নিহত চিকিৎসকের পরিবারকে দ্রুত শবদাহে বাধ্য করেছিলেন এই নির্মল ঘোষ। ওই ঘটনার জেরেই তাকে আটক করে খাড়দা পুলিশ। আঞ্চলিক নিরাপত্তায় রাশিয়া, উত্তর কোরিয়া পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA এই তথ্য জানিয়েছে। কোরিয়া স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন দেয়া এক বার্তায় কথা জানান রাশিয়া প্রেসিডেন্ট পুতিন। এ সময় দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ভবিষ্যতে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাশিয়া উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি হচ্ছে। কিয়েভ, মস্কো সংঘাতে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করে আসছে রাশিয়া বলে অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। লেবাননের সেনাবাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সহায়তায় প্রায় $22 মিলিয়ন একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে যুক্তরাজ্য। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে বৈরুতে অবস্থিত ব্রিটিশ দূতাবাস। এক বিবৃতিতে জানিয়েছে, সমঝোতার মূল লক্ষ্য হল লেবাননের সশস্ত্র বাহিনীকে সমর্থন, নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধি এবং নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো। এছাড়াও এই তহবিল লেবানন সরকারের রাষ্ট্রীয় কর্তৃত্ব বজায় রাখতে এবং হুমকি মোকাবেলায় সাহায্য করবে। জানা যায় 31 মাস ধরে যুক্তরাজ্যের ইন্টিগ্রেটেড সিকিউরিটি ফান্ডের মাধ্যমে প্রদান করা হবে এই বিপুল পরিমাণ অর্থ। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।